স্বাগত জানাচ্ছি কৃত্তিবাস অনুষ্ঠানে। আমরা আজকে পড়ছিলাম জার্মানির সৃজনের এক ঝলক। প্রথমে তৃতীয় পর্বের পর এখন চতুর্থ পর্ব, জার্মানির চিত্রকলা একটি রূপরেখা। লিখেছেন মৃণাল ঘোষ। চিত্রকলা বা দৃশ্যকলায় জার্মানির একটি স্বতন্ত্র অভিব্যক্তি বা বৈশিষ্ট্য আছে, তা হলো অন্তর্মুখীনতা। বাইরের স্বাভাবিকতার আবরণ উন্মোচন করে গভীরের রহস্যের উন্মোচন ও অনুধাবন। আধুনিক যুগে এর শ্রেষ্ঠ প্রকাশ দেখা যায় অভিব্যক্তিবাদ বা এক্সপ্রেশনিস্ট চিত্রধারায়। জার্মানির সংস্কৃতির অন্যান্য ক্ষেত্রেও এই বৈশিষ্ট্য রয়েছে। ইমানুয়েল কান্ট, ফ্রিডরিশ হেগেল, এদের দর্শনে এই অন্তর্মুখীনতারই প্রকাশ। কান্টের 1790 সালে প্রকাশিত ক্রিটিক অব জাজমেন্ট হেগেলের নন্দন তত্ত্বের ওপর বক্তৃতা জার্মানির দৃশ্যকলাকে উদ্বুদ্ধ ও প্রভাবিত করেছিল। সাহিত্যের ক্ষেত্রে গোয়েটে, টমাস মান, হেরমান হেসে এবং সঙ্গীতের ক্ষেত্রে বাখ, বেটোফেন, ব্রাহমস মানব চৈতন্যের এই আলোয়াধারী অন্তর্লোককেই অভিব্যক্ত করে। আমরা এই লেখায় জার্মান অভিব্যক্তিবাদী চিত্রধারাকে একটু নিবিষ্টভাবে বোঝার চেষ্টা করব, কেননা আমাদের আধুনিক ও আধুনিকতাবাদী চিত্রকলার বিকাশে এর যথেষ্ট গুরুত্ব আছে। তার আগে রেনেসাঁ ও পরবর্তী চিত্রধারার বিবর্তনের ওপরেও সামান্য আলোকপাতের প্রয়াস থাকবে। ইউরোপে এক একটি দেশের দৃশ্যকলায় এক একটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন ফরাসি চিত্রকলায় থাকে স্বাভাবিক তাও বৌদ্ধিক বিশ্লেষণের দিকে ঝোঁক। পল সেজানের ছবির জ্যামিতিক গাঠনিকতা যার শ্রেষ্ঠ দৃষ্টান্ত। জর্জ ব্রাকের কিউবিজমে যে বৌদ্ধিক গাঠনিকতা দেখা যায়, পিকাসোর কিউবিজমে ততটা নৈর্ব্যক্তিকতা থাকে না। আবেগের দীপ্তি থাকে বেশি। ব্রাক ফরাসি শিল্পী, পিকাসো স্পেনীয়। স্পেনের শিল্পকলায় যুক্তির থেকে আবেগের প্রাধান্য বেশি। পিকাসো তো বটেই। এল গ্রেকো, ফ্রান্সিসকো গোয়া থেকে সালভাদোর দালির পর্যন্ত অনেক চিত্রশিল্পীর কাজেই এই মেধা অতিরিক্ত আবেগের প্রাধান্য। জার্মান শিল্পকলার প্রধান এক বৈশিষ্ট্য তেমনি অন্তর্মুখীনতা। প্রাগৈতিহাসিক শিল্পের ক্ষেত্রেও জার্মানি বিশেষ উল্লেখযোগ্য। এখনো পর্যন্ত আবিষ্কৃত বিশ্বের আদিমতম ভাস্কর্যটি 28,000 খ্রিস্টপূর্বাব্দের। এটি পাওয়া গেছে দক্ষিণ জার্মানির আল্টুল উপত্যকা থেকে। এর নাম দেওয়া হয়েছে দ্য লায়ন ম্যান। মানুষ ও সিংহের অবয়বের সমাহারে গড়ে ওঠা এই মূর্তিটি তৈরি হয়েছে বড় আকৃতির একটি আইভরি বা হাতির দাঁত কেটে বা খোদাই করে। মূর্তিটির উচ্চতা 28 সেন্টিমিটার বা 11 ইঞ্চি। এটি এখন রয়েছে জার্মানির উলমার মিউজিয়ামে। দুটি জিনিস লক্ষণীয় এই কাজটিতে: ফ্যান্টাসি বা কল্পরূপ ও এক অন্তর্দীপ্ত অভিব্যক্তি, যা বিংশ শতকে জার্মান অভিব্যক্তিবাদের একটি বৈশিষ্ট্য। দ্বিতীয় মূর্তিটি আবিষ্কৃত হয়েছে জার্মানির নিকটবর্তী অস্ট্রিয়া থেকে। আনুমানিক 25,000 খ্রিস্টপূর্বাব্দের এই মূর্তিটি চুনাপাথর বা লাইমস্টোনে তৈরি, তার উপর রং করা হয়েছে। এর শিরোনাম ভেনাস অব উইলেনডর্ফ। এটি একটি মাতৃমূর্তি, উচ্চতা 11 সেন্টিমিটার।
এর বক্ষদেশ, পেট ও পশ্চাৎদেশ স্বাভাবিক রূপকে ছাড়িয়ে অনেকটা স্ফীত। এই স্ফীতি উর্বরতার প্রতীকী অনুষঙ্গ নির্দেশ করে। মুখমণ্ডলে সুস্পষ্ট কোনো স্বাভাবিকতার ছাপ নেই, তা অনেকটাই বিমূর্তায়িত। বোঝা যায় আদি শিল্পী পাথর কেটে উর্বরতার প্রতীক সৃষ্টি করতে চেয়েছেন। এই আদিমতা আধুনিক যুগে পাশ্চাত্যের সব শিল্পকেই প্রভাবিত করেছে। জার্মানি এর ব্যতিক্রম নয়। এই অন্তর্মুখীনতাকে জার্মানি বহন করেছে আধুনিক যুগ পর্যন্ত। ইতালীয় ও ফরাসি শিল্পের তুলনায় জার্মানির শিল্পকে অনেক সময় অবনমিত করে দেখা হয়েছে, বিশেষত ইংরেজি ভাষী অঞ্চলে। কিন্তু কেল্টিক, ক্যারোলিঞ্জিয়ান ও ওট্টোনিয়ান শিল্পের বিবর্তনে জার্মান শিল্পের অবদানকে উপেক্ষা করা যায় না। রোমানেক্স শিল্পের যুগ থেকে ইতালি ও ফ্রান্সের প্রাধান্য থাকলেও অর্থনৈতিকভাবে উন্নত জার্মানির অবদানও কম কিছু নয়। রেনেসাঁর মধ্য দিয়ে পাশ্চাত্য শিল্পে আধুনিকতার সূচনা। ত্রয়োদশ শতকে জিওত্ত বেরিয়ে এসেছিলেন মধ্যযুগীয় বাইজান্টাইন শিল্পধারা থেকে। সেই সূচনা থেকে ১৬শ শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপীয় শিল্পে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকতাবাদী শিল্প প্রকল্পের যে বিকাশ, তাকেই রেনেসাঁর শিল্প বলে অভিহিত করা হয়। এর পূর্ণ বিকাশ ঘটেছে ইতালির শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, মিকেলেঞ্জেলো, রাফায়েল, ভেনিসের টিশিয়ান, নেদারল্যান্ডের পিটার ব্রেগেল প্রমুখ শিল্পীর মধ্য দিয়ে। জার্মানিতে রেনেসাঁর প্রধান প্রতিভূ ছিলেন আলব্রেক্ট ডিউরার ও ম্যাথিয়াস প্রুয়েনওয়াল্ড। ডিউরার ছিলেন এক ধনী স্বর্ণকারের পুত্র। তার প্রাথমিক শিক্ষা ছিল ড্রয়িং, কাঠ খোদাই ও ছাপচিত্রে। এগুলোই সারা জীবন তার প্রাথমিক মাধ্যম ছিল। ইউরোপীয় চিত্রে তিনি প্রথম ড্রয়িং ও ছাপচিত্রকে গুরুত্ব দিয়েছিলেন। জার্মানি বা উত্তর ইউরোপে তিনি রেনেসাঁর প্রধান প্রতিভূ। উত্তর ইউরোপের যে বৈশিষ্ট্য, অন্তর্লীন মগ্নতা ও অন্তর্মুখীনতা রেনেসাঁর চিত্রের ভিতরেই বৈশিষ্ট্য তিনি সঞ্চারিত করেছিলেন। তিনি দুবার ভেনিসে গিয়েছিলেন, 1494-95 ও 1505-7 সালে। কিন্তু সম্ভবত তিনি কখনো ফ্লোরেন্স বা রোমে যাননি। ভেনিসে জিওভান্নি বেলিনি তার ব্রাশ ড্রয়িং এ মুগ্ধ ছিলেন। ডিউরারকে বলা হয় উত্তরের লিওনার্দো। যদিও লিওনার্দোর গভীর বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা ও কারিগরি দক্ষতা ডিউরারের ছিল না, তথাপি ডিউরারের যে আধ্যাত্মিক অন্তর্মুখীনতা তাকে লিওনার্দোর সমান্তরালে এক স্বতন্ত্র প্রতিষ্ঠা দিয়েছে। প্রকৃতি ও জীবনের প্রতি ডিউরারের আগ্রহ ছিল অসীম। মানুষ, পশু পাখি, সাজসজ্জা ইত্যাদি নিয়ে তিনি যে অজস্র ছবি করেছেন, তা একদিকে যেমন এসবের নিপুণ তথ্য পঞ্জীকরণ করেছে, তেমনি এদের বাস্তবের অন্তরালবর্তী যে আধ্যাত্মিক অভিমুখ তাকেও উন্মিলিত করেছে। এদিক থেকে তাকে বলা যায় সত্যদ্রষ্টা ও সত্যের রূপকার একজন শিল্পী। 1513-14 সালে করা তার একটি কপার এনগ্রেভিং ছবির শিরোনাম মেলেনকোলিয়া। সমৃদ্ধ গৃহাভ্যন্তরে বসে থাকা একটি সম্ভ্রান্ত মানবী, তার সামনে পা গুটিয়ে বসে থাকা একটি কুকুর, ঘরের জন্য সব আসবাবের নিপুণ স্বাভাবিকতাবাদী উপস্থাপনার মধ্যেও আলো ছায়ার বিন্যাসে শিল্পী যে গহন বিষাদকে তুলে এনেছেন, অস্তিত্বের অন্তর্গত এই আধারলীনতাকে
রেনেসাঁর কম শিল্পী রূপ দিতে পেরেছেন বা দেওয়ার কথা ভেবেছেন। এই ছবিটির নিরিখে ডিউরারকে বারোক শিল্পেরই এক পূর্বসূরিও বলা যেতে পারে। ডিউরারের আরেকটি বিখ্যাত ছবি 1498 দ্য অ্যাপোক্যালিপস দ্য ফোর হর্সম্যান। মাত্র 27 বছর বয়সে আঁকা এই সুদক্ষ কাঠখোদাই ছবির মধ্যে দিয়ে শিল্পী সেই সময় প্রগাঢ় ধর্মীয় অশান্ততাকে তুলে ধরেছিলেন। এই অশান্ততাই চূড়ান্ত রূপ নিয়েছিল ষোড়শ শতকের রিফর্মেশন আন্দোলনে, যার ফলে চার্চ ভেঙে গিয়েছিল। এরকম একটি ভবিষ্যৎবাণী ছিল যে 1500 খ্রিস্টাব্দে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরই আবহে ডিউরার এঁকেছিলেন এই ছবি, কিন্তু ডিউরার এই ধ্বংসকে সত্য বলে উপস্থাপিত করেননি। সংঘাতের মধ্যেও তিনি এনেছিলেন এক উজ্জীবনের আবহ। তীব্র জঙ্গম ঘোড়ায় চড়ে প্রসারিত তরবারি ও তীর ধনুক নিয়ে যুদ্ধ করছে বিদ্রোহীরা। তাতে ভূপতিত ও নিহত হচ্ছে অজস্র নরনারী। ওপরে মেঘের আবরণ থেকে পাখা বিস্তারে বেরিয়ে আসছে উড়ন্ত দেবদূত। তার পাখা বিস্তারে বেরিয়ে আসছে উড়ন্ত দেবদূত, তার প্রসারিত দুয়াতে শান্তির আশ্বাস। ডিউরার তার ছবিতে এনেছিলেন সংহতির বার্তা। রেখার বুনটের অসামান্য কারুকাজ শিল্পীর দক্ষতায় আনে অনৈসর্গিকের আবহ। গ্রুয়েনওয়াল্ডো ছিলেন জার্মানির রেনেসাঁর আরেকজন প্রখ্যাত প্রতিভু। বলা হয় নিজস্বতা ও প্রকাশের স্বাতন্ত্র্যে তিনি ডিউরারকেও ছাড়িয়ে গিয়েছিলেন। যদিও তার সময় তিনি খুবই বিখ্যাত ছিলেন চিত্রী, স্থপতি ও ইঞ্জিনিয়ার হিসেবে, কিন্তু পরবর্তীকালে তিনি অন্তরালে চলে গিয়েছিলেন। বলা হয় তিনি বিষণ্ণ ও বিচ্ছিন্ন জীবনযাপনের দিকে চলে গিয়েছিলেন। তিনি ধর্মীয় বিষয়ের ছবি এঁকেছেন বেশি। পরবর্তীকালে তার মাত্র 30টির কাছাকাছি ড্রয়িং ও কিছু পেন্টিং পাওয়া গেছে। এসবের মধ্যে ধরা পড়েছে তার আবেগের গভীরতা এবং প্রকাশের অভিব্যক্তিময় রূপরীতি। তারই অভিব্যক্তিময়তা এতই তীব্র ছিল, বলা হয় এমনকি স্পেনীয় শিল্পী ফ্রান্সিসকো গোয়ার ছবিতেও তা ছিল না। এজন্যই তাকে বলা যেতে পারে বিংশ শতকে জার্মানির অভিব্যক্তিবাদী শিল্পের প্রথম পূর্বসূরি। গ্রুয়েনওয়াল্ডের ধর্মীয় সহানুভূতি ছিল রিফর্মারদের প্রতি। তার ছবিতে প্রকাশ পেত মরমী আধ্যাত্মিক দায়বোধ। ছবিতে তিনি বেছে নিতেন খ্রিস্টীয় পুরাণ কল্প। এর মধ্য দিয়েই প্রকাশ করতেন বাস্তবের তীব্র সংঘাত ও আধ্যাত্মিক আকুতি। রেনেসাঁ ও ম্যানারিজমের পর ইউরোপীয় শিল্পকলা এসেছিল বারোক যুগ। বারোক শিল্পে জার্মানির ভূমিকা খুব ব্যাপক ছিল না। যে কজন বারোক শিল্পী পরবর্তীকালে স্বীকৃতি পেয়েছেন তাদের মধ্যে প্রবীণ ছিলেন অ্যাডাম এলজাইমার। তার ছবির সংখ্যা কম হলেও রেমব্রান্ট, রুবেন্স ও ক্লড লোরেন তার ছবির দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এলজাইমার ছাড়া সপ্তদশ অষ্টাদশ শতকে জার্মানির অন্যান্য শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন রোটমায়ার, চোগার ও মাউলবেরটেস। জার্মানিতে এরাই ছিলেন বারোকের প্রতিভু স্থানীয় শিল্পী। শিল্পতাত্ত্বিক ইয়োহানেস উইঙ্কেলমান দেখিয়েছেন যে জার্মানিতে নিও ক্লাসিসিজমের আবির্ভাব ঘটেছিল ফ্রান্সের আগে। নিও ক্লাসিক্যাল শিল্পীদের মধ্যে অগ্রগণ্য ছিলেন আন্টন রাফায়েল মেঙ্কস, জেকব
কার্স্টেইনস ও ভাস্কর শ্যাডো স্বাভাবিকতা নিও ক্লাসিজমের একটি বৈশিষ্ট্য, কিন্তু শ্যাডোর ভাস্কর্যে দেখা যায় স্বাভাবিকতার মধ্যেও পরিস্ফুট থাকে অন্তর্লীন বিষাদমগ্নতা। রোম্যান্টিসিজমের আন্দোলনে জার্মানির বিশিষ্ট ভূমিকা ছিল। ইউরোপে নিও ক্লাসিজমের বিকাশ ঘটেছিল 1770 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে। নিও ক্লাসিজমের প্রাতিষ্ঠানিকতার প্রতিবাদী জেগেছিল রোমান্টিক আন্দোলন, যার ব্যাপ্তি ছিল সাহিত্যে ও শিল্পকলায়। জার্মান রোমান্টিক শিল্পীদের মধ্যে গুরুত্বপূর্ণ ছিলেন ডেভিড ফ্রিডরিশ। তিনি যে নির্মম চিত্র আঁকতেন তাতে থাকত উত্তরে অন্তর্লীনতা ও ধর্মীয় স্তব্ধতা। এছাড়া ছিলেন ফিলিপ অটো রুঙ্গে ও কার্ল ভিলহেলম কোলবে। ঊনবিংশ শতকের গোড়ার দিকে জার্মানিতে জেগেছিল নাজারিন আন্দোলন। জার্মান রোমান্টিকদেরই এটা একটা সংগঠন। নামটা অবশ্য এসেছিল একজন সমালোচকের রসিকতা বা বিদ্রুপাত্মক বর্ণনা থেকে। এটা ছিল অনেকটা 1850-এর দশকে ইংল্যান্ডের প্রি রাফায়েলাইট আন্দোলনের মতো। সাম্প্রতিকের প্রাতিষ্ঠানিকতা পৃষ্ঠপোষিত স্বাভাবিকতাবাদী নৈরাজ্যের প্রতিবাদে তারা ফিরে যেতে চেয়েছিলেন মধ্যযুগের আধ্যাত্মিকতার আবহে। 1898-তে জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল একটি গ্রুপ যার নাম ছিল বার্লিন সিসেশন। এর সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী ম্যাক্স লিবারমান ও লোভিস কোরিন্থ। ফরাসি শিল্পী মানেট ও ইমপ্রেশনিস্টদের আঙ্গিককে তারা অনুসরণ করেছিলেন। 1930 পর্যন্ত স্থায়ী ছিল এই দল। এরপরেই আসে জার্মানির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প প্রবাহ অভিব্যক্তিবাদ বা এক্সপ্রেশনিজম অভিধাটি ঠিক কোথায় এবং কবে থেকে উদ্বুদ্ধ হয়েছিল এর সঠিক হদিশ পাওয়া যায় না। এক্সপ্রেশনিজমের বাংলা করা হয় আন্তর অভিব্যক্তিবাদ বলে। এখানে প্রকাশ বাইরের নয়, অন্তরের, অর্থাৎ চেতনার গভীরতাকে তুলে ধরা বা অভিব্যক্ত করাই এর উদ্দেশ্য। জার্মানির শিল্পে এই আন্তর অভিব্যক্তি বরাবরই ছিল। 20 শতকের গোড়ায় চিত্রকলায় আধুনিকতাবাদের প্রকাশ হিসেবে যে এক্সপ্রেশনিস্ট আন্দোলন জেগেছিল সারা বিশ্বেই এর গুরুত্ব ছিল অপরিসীম। আমাদের দেশেও নানা দিক থেকে এর প্রভাব এসেছে। এক্সপ্রেশনিজম বলতে জার্মানির প্রধানত দুটি শিল্প আন্দোলনকেই বোঝায়। এর একটি 2015 সালে গড়ে ওঠা ডাইব্রুক বা দ্য ব্রিজ গ্রুপ। ব্রিজ বা সেতু বলতে এখানে বোঝানো হয়েছিল প্রগতিশীল বা বৈপ্লবিক কর্মধারায় বিশ্বাসী মানুষদের মধ্যে যোগসূত্র। তৃতীয় যে সংঘবদ্ধতার মধ্য দিয়ে বিকশিত হয়েছিল এক্সপ্রেশনিজমের আন্দোলন, তার নাম দ্য ব্লাউয়ে রাইটার। বাংলা করলে হয় নীল অশ্বারোহী। 1911 সালে এটি গড়ে উঠেছিল কান্দিনস্কি ও ফ্রাঞ্জ মার্ক এই দুই শিল্পীর ভাবনা থেকে। এক্সপ্রেশনিজমের প্রধান এক পূর্বসূরি নরওয়ের শিল্পী এডওয়ার্ড মুঞ্জ 1893 যে হুমকি দিয়েছে সে ভালো মতো জানো পিছনে সিআইডি করেছে, তাতে কেউ আসবে টাকা নিতে? পুরো ড্রামাটা ওই টাকার জন্য। দুই শিল্পীর ভাবনা থেকে। এক্সপ্রেশনিজমের প্রধান এক পূর্বসূরি নরওয়ের শিল্পী এডওয়ার্ড মুঞ্জ 1893 সালে তিনি
তেল রঙে এঁকেছিলেন দ্য স্ক্রিম ছবিটি। সূর্যাস্তের প্রেক্ষাপটে একজন মানুষ একটি সেতুর ওপর দাঁড়িয়ে আর্তচিৎকার করছে। 1892-তে তিনি এঁকেছিলেন দ্য কিস। 1895-এ ম্যাডোনা, ভ্যাম্পায়ার, পুবার্টি। এই ছবিগুলিতে অবয়বকে বিকৃত করে যে শঙ্কা ও আরতি ধ্বনিত হচ্ছিল, তাতে আধুনিকতার নিহিত সংকটই প্রতিফলিত হচ্ছিল। এই সংকটই পরিপূর্ণভাবে পরিস্ফুট হয়েছে বিংশ শতকের প্রথম দশকে জার্মানির এক্সপ্রেশনিস্ট শিল্পীদের কাজে। 1905 সালে জার্মানির ডাইব্রুক দলের গড়ে ওঠার প্রাথমিক সূত্র এরকম: ড্রেসডেনের কোনো একটি বিশ্ববিদ্যালয়ের স্থপতিবিদ্যার কয়েকজন ছাত্র লুডভিগ কিচার্নারের বাসস্থানে মিলিত হতেন। প্রাতিষ্ঠানিক শিল্প শিক্ষণ পদ্ধতিতে বীতশ্রদ্ধ হয়ে তারা নতুনভাবে শিল্প সৃষ্টি করতে চাইলেন। এই সংঘবদ্ধতা থেকেই গড়ে উঠল ডাইব্রুক। এর সদস্য ছিলেন আর্নেস্ট লুডভিগ কির্চনার, এরিক হেকেল, কার্ল স্কিজড, রোটলাফ এবং ফ্রিটজ ব্রেই। আমন্ত্রিত হয়ে এমিল নোল্ডে 1906-07 সালে অল্প কিছু দিনের জন্য এই দলে যুক্ত হয়েছিলেন। দ্য ব্লু রাইডার গড়ে উঠেছিল 1911 সালে কান্দিনস্কি ও ফ্রেঞ্চ মার্ক এই দুই শিল্পীর ভাবনা থেকে। ব্লু রাইডার বা নীল অশ্বারোহী নামটি এসেছিল 1911 সালে আঁকা কান্দিনস্কির এই নামের একটি ছবি থেকে। এই দলের প্রথম প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন হেনরি রুপো, কান্দিনস্কি, ফাস্ট ম্যাক মুল্টার, আর্নল্ড সোয়েনবার্গ ও রবার্ট বদলেন। এই দলের অন্যান্য প্রদর্শনীতে পাউল ক্লে, কোবিন, জলিনস্কি, ওয়েরেফকিন, পিকাসো ও রাশিয়ান শিল্পী ম্যালেভিচও অংশগ্রহণ করেছেন। এই দুটি গ্রুপের সঙ্গে যুক্ত শিল্পীরা এবং এর বাইরের বহু শিল্পীর কাজের মধ্য দিয়ে এক্সপ্রেশনিজম বিকশিত হয়েছে। জার্মানি ছাড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও এর বিস্তার ঘটেছে বিংশ শতকের প্রথম 3টি দশক জুড়ে। এই শিল্প আন্দোলনের পরিপ্রেক্ষিতে জার্মানির দুজন মহিলা শিল্পীর কাজ খুবই গুরুত্বপূর্ণ। এরা হলেন ক্যাথে কোলভিটস ও পলা মডারসন বেকার। ক্যাথে কোলভিটস একাধারে চিত্রী ও ভাস্কর। ছাপা চিত্রের ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের দুঃখ, বঞ্চনা, বিপন্নতা, যুদ্ধের ভয়ঙ্করতা, মৃত্যু, এসবই হচ্ছে তার ছবির বিষয়। পলা মডারসন বেকার মাত্র 31 বছর বেঁচে ছিলেন। এই স্বল্পায়ু জীবনে তিনি যা কাজ করে গেছেন তা স্নিগ্ধতার মধ্যে অন্তর্মুখী চেতনায় সমৃদ্ধ হয়ে অভিব্যক্তিবাদের মূল বৈশিষ্ট্যকে উন্মিলিত করেছে। এক্সপ্রেশনিজমের প্রধান এক গুরুত্বপূর্ণ শিল্পী এমিল নেলডে গভীরভাবে ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ। সেই ধর্মীয় অনুভবের রহস্যময়তাকেই তিনি প্রকাশ করতে চাইতেন গভীর বর্ণের তীব্র সংঘাতে ও অবয়বের বিকৃতিকরণের মধ্য দিয়ে। আদিমতার প্রতি তার আগ্রহ ছিল শুধু তারই নয়, আদিমতায় অভিব্যক্তিবাদেরই মূল ভিত্তি। নোল্ডের একটি মুখাবয়বের ছবির সঙ্গে রবীন্দ্রনাথের 1935 সালে চন্দননগরে আঁকা মুখাবয়বটির অদ্ভুত মিল আছে। রবীন্দ্রনাথের ছবির প্রধান এক উৎস আদিমতা। সেই সূত্রে জার্মান এক্সপ্রেশনিজমের থেকে তিনি অনেকটাই গ্রহণ করেছিলেন। 1940 দশক ও তার পরবর্তী ভারতের আধুনিকতার বাদের বিস্তারে জার্মান অভিব্যক্তিদের বিশেষ প্রভাব আছে।
এক্সপ্রেশনিজমের অন্যান্য শিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ম্যাক্স বেকম্যান, অস্কার কোকোস্কা, ভাসিলি কান্দিনস্কি, পাউল ক্লে, ইগন শিয়েল, ভাটাডিস্ক, জর্জ গ্রস প্রমুখ। জার্মান এক্সপ্রেশনিজমের সঙ্গে আমাদের দেশের সাধারণ মানুষের প্রথম পরিচয় ঘটে 1922 সালে, যে বছর ইন্ডিয়ান সোসাইটি অব ওরিয়েন্টাল আর্টের উদ্যোগে কলকাতায় প্রদর্শিত হয়েছিল জার্মানির শিল্পীদের একগুচ্ছ ছবি। তার ভিতর ছিল নিওলেন ফেইলিঙ্গারের 19টি ড্রয়িং ও 16টি উডকাট, মোহান সিটেনের 23টি ড্রয়িং, ভাসিলি কাদিনস্কির 4টি অ্যাকুয়ারেল, পাউল ক্লের 9টি অ্যাকুয়ারেল, গেরহার্ড মার্কসের 20টি উডকাট, জর্জ মুচের 9টি এচিং, নোথার শ্রেয়ারের 7টি গ্রাফিক্স, সোফি কর্নারের 2টি অ্যাকুয়ারেল এবং ম্যাগিট টেরি অ্যাডলারের কয়েকটি ড্রয়িং ও অ্যাকুয়ারেল। জার্মানির এক্সপ্রেশনিজমের সঙ্গেই পরিচয় বাংলার চিত্রকলার ক্ষেত্রে যথেষ্ট ফলপ্রসূ হয়েছিল। আধুনিক যুগে জার্মানির আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প শিক্ষা প্রকল্প ছিল বাউহাউস। এটি ছিল একটি শিল্প চর্চা ও শিল্প শিক্ষার প্রকল্প, যাতে চারুকলা ও কারুকলার মধ্যে সমন্বয় সাধনের প্রয়াস ছিল। কেমন করে শেখানো হবে চারু ও কারুকলা, ভালো ডিজাইনের স্বরূপ কি হওয়া উচিত, স্থাপত্য ও ফার্নিচারের ডিজাইন নিয়ে ভেবেছে বাউহাউস। এর প্রতিষ্ঠাতা ছিলেন স্থপতি ওয়াল্টার গ্রোপিয়াস। 1919 সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠান। লক্ষণীয়, ওই একই বছরে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে কলা ভবন শুরু করেন। 1921 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী। শিল্প শিক্ষার দিক থেকে বাউহাউস ও কলা ভবনের আদর্শগত কিছু মিল ছিল। জার্মানির জার্মানির ভাইজনরে প্রতিষ্ঠিত বাউহাউসের প্রধান উদ্দেশ্য ছিল দুটি: সমস্ত শিল্পের ভেতর সংযোগ সাধন এবং কারুকলাকে চারুকলার স্তরে উন্নীত করা। এর সঙ্গে যুক্ত ছিলেন পাউল ক্লে, ভাসিলি কান্দিনস্কি, গুন্টার স্টোলজোল, লাসলো মেহলিনাগি প্রমুখ শিল্পী। 1933 সালের 11 এপ্রিল নাৎসি সরকারের নির্দেশে বাউহাউস বন্ধ করে দেওয়া হয়। এর সামগ্রিক প্রভাব আজও স্মরণীয়। পোস্ট মডার্ন যুগে জার্মানির আরেকজন শিল্পীর কথা বলে আমরা এই আলোচনা শেষ করব। তিনি জোসেফ বয়েস। কনসেপচুয়াল আর্ট, ইনস্টলেশন ও পারফরমেন্স আর্টের অন্যতম প্রবক্তা ছিলেন তিনি। আধুনিক যুগের নানাবিধ গভীর সামাজিক সংকট রূপ পেয়েছে তার বহুমাত্রিক শিল্প নির্মাণের মধ্য দিয়ে। নানা রকম অনাধুনিক বস্তুর সমন্বয়ে তিনি গড়ে তুলতেন তার শিল্প। তার শিল্পকলার মধ্য দিয়ে ডুসেলডর্ফ একাডেমিতে অনেক শিল্পী তৈরি হয়েছিলেন। শিল্পের ভিতর দিয়ে পরিবেশ আন্দোলনের সঙ্গেও তিনি যুক্ত হয়েছিলেন। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত শিল্পকলায় জার্মানির অবদান অনেক ব্যাপ্ত।